রাহতপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে মনু নিজের স্ত্রী সুনিতা আর ছেলে লক্ষণের সাথে থাকত। মনু নিজের বাবার ছাড়া একটা ধাবা সামলানোর কাজ করত। সেই গ্রামেই সুরেশ নামের একজন ব্যক্তিও থাকত, যে নিজের স্ত্রী সুষমার সাথে নিজের ধাবা চালাতো। আজকেও আমাদের ধাবাতে কেউ খাবার খেতে আসলো না। আজকেও আমাদের ধাবাতে কেউ খেতে আসেনি। সবাই ওই সুরেশের ধাবাতেই তো খেতে যায়, জানো তো। যদি এইভাবে চলতে থাকে না, তাহলে আমাদের লক্ষণের ভালো করে পড়াশোনা করাতে পারবো না যে। চিন্তা করো না গো, ব্যাস মন লাগিয়ে কাজ করো। আমি শুনেছি যারা পরিশ্রম করে তারা নিশ্চয়ই ফল পায়। সুনিতা মনুর সাথে কথা বলে বাড়ি যেতে শুরু করে। বাড়ি যাওয়ার সময় সুনিতা সুষমাকে দেখতে পায়। আরে সুনিতা, কেমন আছিস? আর মনু দাদা ধাবা কিরকম চলছে? এখন কি বলি সুষমা, আমাদের ধাবাতে তো কোনো গ্রাহকই আসছে না। সব তোমার আর সুরেশের ধাবাতেই খাবার খেতে চলে যাচ্ছে। হ্যাঁ, আমিও দেখছি। আমার মনে হয় দাদার ধাবাকে ছেড়ে অন্য কোনো কাজ খোঁজা উচিত। ওনার বাবা যখন ধাবা চালাতেন তখন পুরো গ্রাম ওনার কাছেই খাবার খেতে যেত, কিন্তু হয়তো মনু দাদা ধাবা ঠিক করে চালাতেই পারছেন না। যাই হোক, চলো আমি আসছি। সুনিতা, অন্য কোনো দিন দেখা করে কথা বলবো, ঠিক আছে? এইটুকু বলে সুষমা নিজের ধাবাতে চলে যায়। রাত্রি হয়ে গিয়েছিল আর মনু নিজের ধাবার থেকে বাড়ি ফিরে আসে। কি হয়েছে? তুমি এত উদাস কেন গো? এখন আর কি বলি গিন্নি তোমাকে, ধাবাতে একদমই রোজগার হচ্ছে না। তারপর লক্ষণকে ভালো স্কুলে ভর্তিও করাতে হবে। তাই ভাবছি ধাবাটা বিক্রি করে অন্য কোথাও শ্রমিকের কাজ করি গা। ধাবার পয়সা দিয়ে লক্ষণকে আমি কোথাও ভর্তি করিয়ে দেব, আর শ্রমিকের কাজ করে আমাদের প্রতিদিনের খাবার দাবার চলে আসবে। কিন্তু এই ধাবাটা বাবার শেষ নিশানি। এখন আর কি করতে পারি গিন্নি? ধাবাটাকে বিক্রি করতে তো আমিও চাই না, কিন্তু এটা খুব প্রয়োজন রয়েছে। কালকে সকালে গিয়েই আমি ধাবাটা কাউকে বিক্রি করে দেব। এইটুকু বলে মনু খাবার খেয়ে গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ে। সে একটা আশ্চর্য স্বপ্ন দেখতে পায়, যার মধ্যে সে দেখতে পায় যে তার বাবা তার সাথে কথা বলছে। মনু, ও মনু, বাবা, বাবা, তোমার কথা আমার খুব মনে পড়ে। বাবা, আমায় ক্ষমা করে দাও, আমি তোমার ছেড়ে যাওয়া ধাবাটা চালাতে পারছি না যে। বাবা, তুমি হতাশ হয়েও না, আমি তোমায় কিছু কথা বলতে চাই। আমি যাওয়ার আগে একটা উঠতে পারে এমন একটা ধাবার উপায় খুঁজে বের করেছিলাম, যেটা আমি আমার বাড়ির পেছনে একটা সিন্ধুকে পুঁতে রেখেছি। আর ওটাকে তৈরি করার জন্য কিছু পয়সাও রয়েছে, বুঝেছো? আমি তো ওটাকে বানাতে পারিনি, কিন্তু ওই উঠতে পারে এমন ধাবা তৈরি করে আমার অর্ধেক কাজটা সম্পূর্ণ করে দিও। যাও বাবা, এবার আমি চলি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তোমার মা আমার জন্য অপেক্ষা করছে মনে হয়। আজও অপেক্ষা করতে ও ভালোবাসে না, জানো তো। বাবা, তুমি দাঁড়াও, তোমার সাথে আমি আরও কথা বলতে চাই। মনুর ঘুম খুলে যায়। সে বাড়ির পেছনে খোদাই করতে শুরু করে। সে সেখানে একটা সন্দুক খুঁজে পায়। সেই সন্দুকটা যখন সে খোলে, তখন তার মধ্যে সে উড়ন্ত ধাবা কি করে বানাতে হবে তার একটা নকশা খুঁজে পায়। আর সেটা বানানোর জন্য কিছু টাকা পয়সাও থাকে। মনু আর সুনিতা দুজনই উড়ন্ত ধাবা বানানো শুরু করে দেয়। বাবা, তুমি আর মা এটা কি বানাচ্ছ গো? বাবা, উঠতে পারে এমন একটা ধাবা তৈরি করছি, যার ফলে লোকজন আকাশেও খাবার খেতে পারবে। আর যার কারণে লোকেরা ধাবাতে রোজ আসবে, আর আমরা তোর অ্যাডমিশন ভালো স্কুলে করিয়ে দেব। কিছু দিনের মধ্যেই মনু উড়ন্ত ধাবা বানিয়ে ফেলে, যার তার একটা পাহাড় থেকে অন্য পাহাড় পর্যন্ত জুড়ে থাকে। আরে, এটা আবার কি? ধাবা আবার উঠতে পারে? আগে হ্যাঁ, এইটা আকাশে উঠতে পারে ধাবাটা, যার ফলে গ্রাহকেরা খাবার খাওয়ার সাথে সাথে আকাশে ঘুরে বেড়াতেও পারবে। যদি তাই হয় তাহলে এই ধাবাতে আমিও খাবার খেতে চাই। যেই মাত্র সেই গ্রাহক খাবার খাওয়ার জন্য আসে, সুনিতা ধাবা ওড়ানো শুরু করে দেয়, আর আস্তে আস্তে ধাবা আকাশে উড়তে শুরু করে।
এই ধাবাটা তো সত্যি সত্যি উড়ছে। বাহ, আমি আমার জীবনে এমন ধরনের ধাবা আর খাবার দেখিনি বটে। আস্তে আস্তে পুরো গ্রামে উড়ন্ত ধাবার ব্যাপারে সবাই শুনতে পারে। সমস্ত গ্রামবাসীরা মনুর উড়ন্ত ধাবায় বসে খাবার খেতে আসে। কিছুদিন পরেই মনু লক্ষণেরও একটা ভালো বিদ্যালয়ে অ্যাডমিশন করিয়ে দেয়। অন্যদিকে সুষমা আর সুরেশের ধাবায় এখন লোকজন আসছিলই না। যখন থেকেই উড়ন্ত ধাবা মনু আর সুনিতা খুলেছে, তখন থেকে আমাদের ধাবাতে লোকেরা খাবার খেতে আসছেই না। আরে আমি তো শুনেছি ও নিজের ছেলে লক্ষণের ভর্তি পর্যন্ত ভালো স্কুলে করেছে, জানো তো? কিছু না কিছু একটা তো করতে হবে, নয়তো আমরা একদম কাঙাল হয়ে যাব। আমার কাছে একটা উপায় রয়েছে বটে। আমি তো এটাও শুনেছি যে ওর যে উঠতে পারে সেই ধাবাটা একটা চাবি দিয়ে নাকি চালে। সুষমা, আমার কাছে একটা উপায় রয়েছে, আমি তোমাকে যেমন বলছি তেমন করো। সুরেশ সুষমাকে একটা প্ল্যান বলে। কিছুক্ষণ পর রাত্রিবেলা যখন মনু আর সুনিতা দুজনই বাড়িতে ছিল, সুষমা সুনিতার সাথে দেখা করতে আসে। আর উড়ন্ত ধাবার চাবি ওখানেই টেবিলে থেকেছিল। আর সুনিতা, শুনেছি যে তোর উড়ন্ত ধাবা খুব ভালো চলছে, আর তুমি নিজের ছেলে লক্ষণের অ্যাডমিশনও ভালো স্কুলে করিয়ে দিয়েছো। হ্যাঁ, এই সব কিছু ভগবানেরই দয়া। বাবার ছাড়া স্বপ্নটা আমার বর পুরোই করে ফেললো। সুনিতা, আমার একটু তেষ্টা পেয়েছে, তুই কি আমাকে এক গ্লাস জল খাওয়াবি? হ্যাঁ, কেন নয়, এক্ষুনি আনছি। যেই মাত্র সুনিতা জল নিতে রান্নাঘরে যায়, সুষমা ধাবার চাবি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ও গিয়ে সেই চাবিটা নিজের বর সুরেশকে দিয়ে দেয়। বাহ গিন্নি বাহ, তোমার তো কোনো জবাব নেই। এখন সকাল হওয়ার আগেই ওই উঠতে পারে এমন ধাবাটাকে তুলে পাহাড়ের মধ্যে ঝুলিয়ে দেব, ঠিক আছে? যেই ও ধাবাটা শুরু করবে না, ওখান থেকে বেরিয়ে চলে আসবো। চলো, তাড়াতাড়ি চলো, দেখো না সকাল হতে চলেছে। সুরেশ আর সুষমা দুজনই ধাবার দিকে বেরিয়ে যায়। আর অন্যদিকে মনু গভীর নিদ্রায় ঘুমিয়েছিল। সে স্বপ্নে দেখতে পায় যে কেউ তাকে একবার আবার ডাকছে। সব সময় ঘুমিয়ে থাকিস। মা, মা, তোমার কথা খুব মনে পড়ছিল আমার। হ্যাঁ সোনা, সেটা তো দেখতেই পাচ্ছি। তোর বাড়ি থেকে তোর ধাবার চাবি চুরি করে নিয়ে গেছে কেউ, আর তুই বুঝতেও পারছিস না। সব সময়ের মতো এখনো তুই একেবারে বেপরোয়া। তোমার বকা খেতে আমার খুব ভালো লাগে, জানো তো? তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমারও সোনা, অনেক ঘুমিয়েছিস, এখন উঠে পড়। মনু ঘুম থেকে উঠে পড়ে আর নিজের স্ত্রী সুনিতাকেও তুলে দেয়। অন্যদিকে সুষমা আর সুরেশ ধাবাতে পৌঁছে যায়। এইবার হবে আসল মজা। ধাবা ওড়ানোর খুব ইচ্ছে ছিল, তাই না? বাঁশও থাকবে না আর বাঁশিও বাজবে না। একে আমরা আকাশে উড়িয়েই ছেড়ে দেব, আর তারপর কেউ চড়তেও পারবে না আর কেউ নিচেও নামাতে পারবে না। সুরেশ আর সুষমা দুজনই ধাবাতে উঠে যায়। ওঠা মাত্রই দুজনের থেকে কেউ বুঝতেই পারছিল না যে এটা চালাবে কি করে। তক্ষুনি সুষমার একটা ধাবাতে একটা নিয়ন্ত্রণ বস্তু দেখতে পায়। আরে শোনো গো, ওখানে একটা হ্যান্ডেল নামক নিয়ন্ত্রণ বস্তু আছে, হয়তো এটাই এই ধাবাটাকে ওড়ানোর কাজে লাগে। হ্যাঁ, হয়তো এটা দিয়ে এই ধাবাটা ওড়ে। আমি এই হ্যান্ডেলটা ওপরে তুলছি, তারপর আমরা এখান থেকে চলে যাব। সুরেশ হ্যান্ডেলটা ওপরে তুলে দেয়, কিন্তু ওপরে হচ্ছিলই না। সুরেশ নিজের পুরো শক্তি লাগিয়ে সেই হ্যান্ডেলটাকে ওপরে করার চেষ্টা করতে শুরু করে। যেই মাত্র সে শক্তি লাগায়, হ্যান্ডেল ভেঙে যায় আর ধাবা দ্রুত গতিতে আকাশে উঠতে শুরু করে। আরে আরে, আমাদেরকে নিচে নামাও, সুযোগই পাচ্ছি না যে। এটাকে নিচে নামাও গো। কিভাবে যে নামাই? হ্যান্ডেলটাই তো ভেঙে গেল। এখন আমরা নিচে কি করে যাব গো? এটা আমাদের সাথে কি হলো? এইসব আমাদেরই ভুলের জন্য হয়েছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথাই বলছো। যখন ওরা কথা বলছিল,
ওখানে মনু আর সুনিতাও পৌঁছে যায় আর সুষমা তাদেরকে ধাবা থেকে দেখে ফেলে। বাঁচাও, বাঁচাও সুনিতা, আমাদেরকে বাঁচাও, আমরা এই উড়ন্ত ধাবাতে ফেসে গেছি যে, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমায় ক্ষমা করে দাও মনু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা দুজন হিংসেতে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোমার ধাবা বন্ধ করার জন্য তোমার বাড়িতে চুরি করে বসি। আরে কথা তো হতেই থাকবে। আরে আগে আমি তোমাদের নিচে নামাই, ওই হ্যান্ডেলটাকে তুমি নিচে নামিয়ে দাও, এরকম করলেই তোমরা নিচে চলে আসতে পারবে। ওই হ্যান্ডেলটা আমি তো ভেঙে ফেলেছি, সেই জন্যই তো আমরা এখানে ফেঁসে গেছি। কোনো ব্যাপার না, একটা কাজ করো, ধাবার চাবিটা বন্ধ করে দাও আর বাইরে চলে এসো, তাহলে ধাবাটা নিজে থেকেই নিচে চলে আসবে। যেই মাত্র সুরেশ চাবিটা বন্ধ করে দেয়, ধাবা নিচে চলে আসে। সুরেশ আর সুষমা দুজনই মনু আর তার স্ত্রী সুনিতার কাছে ক্ষমা চেয়ে নেয়, যার পর মনু তাদেরকে বলে, তুমি তোমার ভুল স্বীকার করে নিয়েছো তো, আমি তাতেই সন্তুষ্ট। পরবর্তীকাল থেকে সুরেশ আর সুষমা দুজনই নিজেদের ধাবা সততা আর পরিশ্রমের সাথে চালানো শুরু করে দেয়।